এখন প্রকাশে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ, আমার সঙ্গে আজ যোগ দিয়েছেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। স্যার, আপনাকে স্বাগত আজকের এই এখন প্রকাশ অনুষ্ঠানে। আপনার কাছে জানতে চাই যে আমরা সংস্কারের কথা বলছি, তা এই সংস্কার কি রাষ্ট্র না কোথা থেকে শুরু, নাকি সমাজ থেকে শুরু করতে হবে? বদলাতে হবে কাকে আগে, সমাজকে না রাষ্ট্রকে? আসলে তো গোটা জাতির মানুষের মন মানসিকতা পরিবর্তন করা দরকার। একটা ব্যাপার হলো, বাংলাদেশে শিক্ষিত সমাজ, বৃহত্তর শিক্ষিত সমাজ, দেখা যায় বাংলাদেশের প্রতি তাদের আস্থা বিশ্বাসের অভাব আছে। এই দেশে মানুষ মানে উন্নত চরিত্রের হয় না, কাজেই রাষ্ট্র জাতি উন্নত হবে কি করে, এটা একরকম অভিযোগ হিসাবে বলা হচ্ছে। কিন্তু সব জাতির মধ্যেই তো অনেক ত্রুটি বিচ্যুতি খারাপ কিছু দেখা যায়। আমাদের জাতির মধ্যেও এরকম আছে, হয়তো একটু বেশি আছে কোনো কোনো খারাপটা। তার মানে এই না যে এই জাতি ক্রমে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে না। এটা যারা প্রচার করেন যে ভালো কিছু করতে পারবে না, এটা একটা ভুল ধারণা। ভালোভাবে যদি আমরা আমাদের হাজার বছরের ইতিহাস, তার মধ্যে কি কি পরিবর্তন হয়েছে, মানে যারা রাজত্ব করেছেন, যারা গুরুত্বপূর্ণ অবস্থানে অর্থনীতি, তারা কিভাবে পরিচালনা করেছেন রাষ্ট্র রাজ্য, এগুলো দেখলে আজকে পর্যন্ত আসলে অবশ্যই আমাদের জাতির সামনে সব দিক দিয়েই বিরাট একটা কী বলে ঐতিহ্য আমরা পাই। ব্রিটিশ শাসনামলে কলকাতা সারা ভারতের রাজধানী হিসেবে অনেক বিকশিত হয়েছে, এবং কলকাতার যে সংস্কৃতি সেটাও তখনকার সময় আমরাও সেটার উত্তরাধিকারী। আর 1947 সনের পরে ধীরে ধীরে ঢাকা শহর বাড়লো, এখানে নতুন চিন্তাভাবনা অনেক কিছু দেখা গেছে। এবং আমরা 1971 সনে পাকিস্তানের সেনাবাহিনী গঠন করা হয়েছিল ভারতের সেনাবাহিনী সামনে রেখে, যে দরকার হলে ভারতের সঙ্গে যুদ্ধ করব। এই কারণে অত্যন্ত শক্তিশালী ওয়েল ট্রেন্ড লোকদের নিয়ে এই মানে মিলিটারি ফোর্সেস গঠন করা হয়েছিল। এখন 6 দফা আন্দোলনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আইয়ুব খানের এই শাসন, এটা তো শেষ পর্যন্ত টিকলো না। 6 দফার একটা অসাধারণ শক্তি জনগণের সাপোর্ট পেয়েছিল, এবং এই 6 দফা আন্দোলনের মধ্য দিয়ে 1969-এর গণ অভ্যুত্থান, একটা নির্বাচন হলো মাঝখানে ন্যাশনাল অ্যাসেম্বলি এবং তখনকার প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি। নির্বাচনের ফলে দেখা গেল যে আওয়ামী লীগ সরকার গঠন করলে অন্য কোনো দলের, কোনো গ্রুপের অথবা নির্দলীয় মানে সদস্যের সমর্থন না নিয়ে আওয়ামী লীগ একাই যে কোনো আইন করতে পারবে, এরকম একটা অবস্থায় চলে গেছে। এর আগে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তার আগে যারা করেছে, তারা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান সব ব্যাপারে সমান সমান পাবে। ন্যাশনাল অ্যাসেম্বলিতে আমাদের 150 জন থাকবে, ওদের 300 জন, এরকমভাবে। মহিলা ছিল তখন বোধহয় 10 জন, 10 জনের মধ্যে 5 জন ওদের থেকে হবে, আমাদের এখান থেকে 5, এরকম ছিল। কিন্তু ইয়াহিয়া খান তো রাজনীতির অনেক কিছু হয়তো জানতেন না, বুঝতেন না। তিনি এই প্যারিটি রক্ষা না করে জনসংখ্যার ভিত্তিতে বা মেম্বারের সংখ্যার ভিত্তিতে গভর্নমেন্ট ফর্ম করবে এবং কাজ করবে। তো এতে জুলফিকার আলী ভুট্টো এবং পশ্চিম পাকিস্তানের প্রায় সব নেতা অনুভব করলেন যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, শেখ মুজিব যদি ক্ষমতায় আসে, পাকিস্তান ভেঙে যাবে। পূর্ব বাংলার জনগণের মন মানসিকতা ভিন্ন, এই ভেঙে যাতে না যায় তার জন্য আইয়ুব খান ক্ষমতা ছেড়েছে ইয়াহিয়া খানের। আইয়ুব খানের আমার ধারণা বিচার বিবেচনা বেশি ছিল, এবং তিনি চিঠিতে লিখেছিলেন যে আমি ক্ষমতাসীন থাকবো এবং পাকিস্তান 2 ভাগ হয়ে যাবে, এটা আমি চাই না। যদি অন্য কেউ রক্ষা করতে পারেন করবেন, এবং এইসব ক্ষেত্রে সেনাবাহিনীর সহযোগিতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই জন্যই আমি পদত্যাগ করছি এবং সেনাবাহিনীর প্রধান ইয়াহিয়া খানকে রাষ্ট্রপতির দায়িত্ব দিচ্ছি। তিনি প্রধান সেনাপতি আছেন, এই ব্যাপারে যদি কোনো প্রয়োজন হয় তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। এইভাবে আইয়ুব খান বেরিয়ে গেলেন। আইয়ুব খানের যে ক্যালিবার আমরা লক্ষ্য করেছি আর ইয়াহিয়া খানের যে ক্যালিবার, অনেক তফাৎ। আইয়ুব খান অনেক কিছু জানেন শোনেন, ইংরেজি ভাষায় এবং উর্দু ভাষায় খুব সুন্দর বক্তৃতা দিতে পারেন। তো ইয়াহিয়া খানের তো এইসব ব্যাপারে তেমন জ্ঞান আছে বলে মনে হয় না। মোটামুটি মিলিটারিলি ফেস করতে হবে, এই সিদ্ধান্তে দ্রুত চলে যান।
তার ফলে হলো ৭১-এর মুক্তিযুদ্ধ। এই ঘটনাটা যুদ্ধ ছাড়া করা যাবে এরকম একটা ধারণা বঙ্গবন্ধুর ছিল। ইংরেজরা ভারত ছেড়ে গেছে আলোচনার মাধ্যমে, যুক্তিতর্কের মাধ্যমে। একটা বইপত্র পড়ে পুরনো নানান সূত্র থেকে জেনে ইতিহাসের গতিধারা সম্পর্কে বুঝতে হবে এবং বর্তমানে আমরা কিভাবে কি করব এই সম্পর্কে ধারণা স্পষ্ট করতে হলেও তো দরকার আমাদের ইতিহাসের জ্ঞান, বর্তমান বাস্তবতা, ভবিষ্যৎ সম্ভাবনা এইসব দিকে লক্ষ্য করা। না, সেই জায়গা থেকে এখন যে প্রশ্নটা উঠেছে যে সংস্কার মেরামত করার যে জায়গাটা, আমাদের সমাজের যে ক্রমবিকাশ, এই যে আমরা মধ্যবিত্তর কথা বলেছি যে মধ্যবিত্ত রাষ্ট্রকে প্রভাবিত করে, কিন্তু আমরা সাম্প্রতিক সময়গুলোতে কি দেখলাম স্যার, যে মধ্যবিত্ত কি সেই অবস্থায় আছে বা সেই গুরুত্ব পাচ্ছে? হ্যাঁ, মধ্যবিত্ত বলতে কি বোঝায় এই নিয়ে খোঁজ করলে নানা জনের নানা মত পাওয়া যাবে। তো বিশেষভাবে বাংলাদেশে আমরা মনে করি যারা শিক্ষা লাভ করেছে, অন্তত এসএসসি পাস করেছে এরকম, আর যারা মানে রাষ্ট্রীয় অবস্থা, উন্নতি অবনতি এগুলো সম্পর্কে সচেতন, মোটামুটি তাদেরকে মধ্যবিত্ত গণ্য করে আমাদের দেশের রাজনীতি চলছে। পাকিস্তান আমলেও মধ্যবিত্তদের উপরে ভিত্তি করে আমাদের রাজনীতি এগোবে। শ্রমিক কৃষক আছে, কিন্তু কৃষকদের তো এখন আগের মতো সংগ্রামী চেতনা নাই। যখন জমিদারতন্ত্র ছিল, রাজতন্ত্র ছিল, ঘন ঘন কৃষক বিদ্রোহ হতো, কিন্তু তারপরে থেকে তো আর কৃষকদের সেই জমিদারি ব্যবস্থা থেকে উঠে গেল 1950 বা 51 সনে। তখন এই জমিদাররা নানাভাবে চলে গেছেন ওয়েস্ট বেঙ্গল, ভারতের নানা জায়গায়। তো এই সময়ে এই মানে বাংলাদেশ ভেঙে যাওয়ার ব্যাপারটা 6 দফা কর্মসূচির মাধ্যমে খুব স্পষ্টভাবে সামনে এসেছে। এবং আমি এইটা লক্ষ্য করেছি যে পরিবর্তন অবশ্যই সাধন করতে হবে। এবং এই দুই পাকিস্তানের মাঝখানে যে স্ট্রেট লাইন ডিস্টেন্স হলো 1100 মাইল, আর পশ্চিম পাকিস্তানের বিভিন্ন প্রদেশের আলাদা আলাদা ইতিহাস আছে, সেটাকে কোনো ক্রমে এক ধারায় আনলে হয়তো আনতে পারবে। কিন্তু পূর্ব বাংলা আর পশ্চিম পাকিস্তান মিলিয়ে যে একটা পাকিস্তানি জাতীয়তাবাদ গড়ে তোলা, এইটা সম্ভব হবে না। এটা জিন্নাহ সাহেবই মানে সবার আগে বুঝেছিলেন পশ্চিম পাকিস্তানি লোকদের মধ্যে। যখন প্রথম তাদের ওই আইনসভা হলো, সেখানে মোহাম্মদ আলী জিন্নাহ যে বক্তৃতা দিয়েছেন তাতে খুব স্পষ্টভাবে বলছেন যে হিন্দু মুসলমানে, বৌদ্ধ খ্রিস্টানের কোনো পার্থক্য নাই, অর্থাৎ বৈষম্যটি থাকবে না, বৈষম্য থাকবে না, এবং ধনী দরিদ্রের বৈষম্য পর্যায়ক্রমে কমাতে হবে, আর শিক্ষা দীক্ষার সুযোগ যাতে সকলে লাভ করতে পারে এরকমভাবে রাষ্ট্রকে পুনর্গঠিত, শ্রেণী বৈষম্যহীন। তো এই অবস্থার মধ্যে আমাদের গত 53 বছর পার হয়েছে। একটা ব্যাপার যে কেউ হয়তো স্বীকার করবেন সবাই, যে কোনো দল ক্ষমতায় আসার আগে যদি যথেষ্ট মানে জ্ঞান অর্জন না করেন রাষ্ট্র পরিচালনা সম্পর্কে, সেরকম দল রাজনৈতিকভাবে ক্ষমতায় গেলে কিছু করতে পারে না। কিন্তু বিরোধী দল এর অবস্থানে থেকে যদি গোটা রাষ্ট্র ব্যবস্থাটা স্টাডি করেন যারা নেতা এবং সামনের সারির কর্মী, তাহলে তারা রাষ্ট্র পরিচালনার একটা নীতিবিধি তৈরি করতে পারে এবং জনসাধারণের স্বার্থের বিবেচনা বাদ দিয়ে কেবল আপার ক্লাসের লোকদের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নিলে, কাজ করলে সেইটা কল্যাণকর হয় না এবং তার মধ্যে নানান বিপত্তিও থাকে। তো আমাদেরও সেই রকম এই এরশাদ সরকারের আগে পর্যন্ত মধ্যবিত্ত কথাটা খুব জোর দিয়ে বলা হতো। এরশাদ সরকারের আমলেও বলা হয়েছে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও তাদের ভূমিকা অনেক বলিষ্ঠ। এখন যেমন বলা হয়, আরও বছর দশেক আগে থেকেই বলা হচ্ছে যে বাংলাদেশে যে গভর্নমেন্ট হয়, এই গভর্নমেন্ট তো ব্যবসায়ীদের গভর্নমেন্ট। ব্যবসায়ীরা তো বণিক শ্রেণীর, হ্যাঁ, ব্যবসায়ীদের মধ্যে যারা বড়, তারাই তো রাষ্ট্রের ক্ষমতা অনেকখানি নিয়ন্ত্রণ করতে পারে। আর এই ধনিক শ্রেণীর বাইরে যে উচ্চ মধ্যবিত্ত
নিম্ন মধ্যবিত্ত শ্রমিক কৃষক, তাদের সরকারের দিক থেকে ভূমিকা গুরুত্বপূর্ণ না। ভোট দেওয়ার অধিকার আছে, হয়তো সুষ্ঠু নির্বাচন হলে ভোট দিতে পারবে। আর নির্বাচন আমাদের এখানে এত বেশি বিতর্কিত হয়ে গেছে, নির্বাচন কমিশনের প্রতি যদি বিভিন্ন দলের মানে কেবল কি বলে অভিযোগই থাকে, তাহলে তো নির্বাচন হবে না। আস্থা যদি না থাকে, আস্থা না থাকে, তাহলে ওই নির্বাচন কার্যকর হবে না। আমাদের দেশে তো এইরকমই চলছে যে নির্বাচন কমিশনের উপরে অনাস্থা, বিভিন্ন দল মত, তাদের মধ্যে তীব্র বিরোধ। আমরা সকলেই একসঙ্গে সহ অবস্থান করব এই দেশে, এবং এই সহ অবস্থানের মধ্য দিয়ে সব মানুষই ভালো জীবন যাপন করবে। আর যখন রাষ্ট্রে আয় বেশি হয়, তখন তুলনামূলকভাবে যারা খেটে খাওয়া মানুষ, আর্থিক দিক থেকে দুর্বল কিন্তু পরিশ্রম করে উৎপাদন করার শক্তি আছে, এই শক্তিটাকে নানাভাবে সরকারের পক্ষ থেকে সহায়তা দিতে হবে, এবং আমাদের জাতীয় উন্নতির জন্যই সেটা দরকার। তো এইসব বিষয় যথেষ্ট বিবেচনা পাচ্ছে না। গত যে 3টা নির্বাচন গেল, মানে মধ্যবিত্ত কি টিকে আছে নাকি মধ্যবিত্ত হারিয়ে গেল? মধ্যবিত্ত রাজনৈতিকভাবে হারিয়েই গেছে। অর্থনৈতিক দিক দিয়ে তাদের অবস্থান আছে, কিন্তু রাজনৈতিক যে আগ্রহ, রাজনীতির গতি নির্ধারণ করে সকলের জাতির রাষ্ট্রের উন্নতি করা যাবে, এরকম চিন্তাভাবনা তো দেখি না চারপাশে। পত্রপত্রিকা অনেকে লেখেন অনেক কথা, এবং অনেক কিছু লেখার মধ্যে বেশ ভালো চিন্তারও প্রকাশ থাকে, কিন্তু চিন্তার সঙ্গে রাজনীতির সংযোগ প্রায়োগিক ক্ষেত্রে হয়নি। হ্যাঁ, প্রায়োগিক ক্ষেত্রে হয়নি। আমরা স্যার বিরতিতে যাচ্ছি, ফিরে এসে একটু জানতে চাবো যে এই যে বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়ে, বুদ্ধিজীবীরা সবসময় একটা বিতর্কের বা প্রশ্নবোধক জায়গায় পড়ে যে বুদ্ধিজীবীরা নীরব থাকেন, মৌন থাকেন, তারা সরব থাকেন না। এই যে এই গণ অভ্যুত্থান, যেটা আমাদের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেখানেও প্রশ্ন উঠেছে যে বুদ্ধিজীবীরা বুঝতে পারে, সময়কে বুঝতে পারেননি। এই বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাবো যে সময় পড়তে না পারার বিষয়টা বুদ্ধিজীবীদের কেন তারা পারেন না। আমরা একটা বিরতিতে যাচ্ছি স্যার। দর্শক, যাচ্ছি এখন প্রকাশ্যে বিরতিতে, ফিরে এসে কথা হবে। সঙ্গে আছেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। ফিরে এলাম এখন প্রকাশ্যে। স্যার, যাওয়ার সময়, বিরতিতে যাওয়ার সময় জানতে চেয়েছিলাম যে বুদ্ধিজীবীরা সময়কে পড়তে পারেন না কেন? একটা ব্যাপার হলো, বুদ্ধিজীবীরাও অন্য সব মানুষের মতো নিজের ব্যক্তিত্বে ভালো মন্দ দুটোই অবলম্বন করে চলেন, আছে। তো এই ক্ষেত্রে দেখতে পাই যে রামমোহন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, এই সময়টাতে যারা বাংলা ভাষায় কথা বলেন, মুসলমান বা মুসলিম, তারা চিন্তাভাবনার দিকে, শিক্ষা দীক্ষার দিক দিয়ে, আর্থিক দিক দিয়ে খুব দুর্বল অবস্থানে ছিলেন। সেই তুলনায় হিন্দু সম্প্রদায় আর্থিক দিক দিয়ে অনেক উচ্চ অবস্থানে ছিলেন, এবং কাজকর্মের গতি নির্ধারণে এই রামমোহন, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, এই গোটা কালটাতেই মুসলিম সম্প্রদায় জ্ঞান বিজ্ঞানের চর্চায় এবং রাষ্ট্রের অবস্থা ভালো করার বিষয়ে তেমন কোনো নেতৃত্বের পরিচয় দিতে পারেননি। আমাদের লেখকদের মধ্যে কবি নজরুল ইসলাম বলা যায় প্রথম, যিনি অসাধারণ জনপ্রিয়তাও ছিল, তার একটা মরাল স্ট্যান্ডার্ড ছিল, পারিবারিকভাবে গরিব অবস্থা থেকে তিনি উঠে আসছেন, গরিব মানুষের প্রতি তার অসাধারণ মানে মনোযোগ ছিল। ব্রিটিশ শাসিত বাংলায় আমরা আছি, কিন্তু ব্রিটিশদের এখানে রাজত্ব করার কোনো অধিকার নাই, তারা তো পররাজ্য গ্রাসকারী। এরকম একটা চিন্তা চেতনা এই কবি নজরুল ইসলামের মধ্য দিয়ে হয়েছে। এর পাশাপাশি এই যে ঢাকার বুদ্ধির মুক্তি আন্দোলন, কাজী আব্দুল ওদুদ, আবুল হোসেন, কাজী মুতাহার হোসেন এবং আরও 5-6 জন খুব গুরুত্বপূর্ণ লেখক ব্যক্তিত্ব ছিলেন। তো ওইটাই বলা যায় আমাদের যে বুদ্ধিজীবীগত অবস্থান, গুরুত্ব, এদের মধ্য দিয়ে সেটা প্রকাশিত হচ্ছিল। এই পাকিস্তান হওয়ার পরেও বুদ্ধিজীবীরা ব্যাপকভাবে নিন্দিত হয়েছেন, কিন্তু 5-7 জন লোকের নাম বলা যাবে যাদের প্রতি লোকের শ্রদ্ধা ছিল। যেমন এই যে ইত্তেফাক মানিক মিয়া, এই তার প্রতি শ্রদ্ধাবোধ ছিল যে তিনি তো মেরুদণ্ড সোজা করে চলেন এবং রাষ্ট্রের স্বার্থ, জাতির স্বার্থ বিবেচনা করার পর ব্যক্তি পর্যায়ে আমাদের নিজেদের স্বার্থ, এরকম। তো
সংবাদের সম্পাদক ছিলেন, তারপরে লেখক ছিলেন, সমকাল পত্রিকা বের করতেন সিকান্দার আবু জাফর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওই যে আবু মাহমুদের কথা বললাম, অধ্যাপক আহমদ শরীফ, আরও অন্তত ৫-৭ জন শিক্ষকের নাম করা যাবে যারা ওই সময়টাতেও সম্মান নিয়ে চলতে পেরেছেন, অর্থাৎ দেশবাসী তাদেরকে মানে উচ্চ গুরুত্ব, উচ্চ মূল্য দিয়েছেন, যে তারা আছেন এবং তারা থাকলেই আমাদের জাতীয় অবস্থা উন্নতির দিকে যাবে এরকম। তো পাকিস্তান আমলে ওই বুদ্ধিজীবীদের কাছ থেকে যারা পত্রপত্রিকা পড়েন, দেশের খবর রাখেন, তারা খুব বেশি আশা করেছেন যে বুদ্ধিজীবীরা মানে যে জ্ঞান দেবেন রাজনীতিবিদেরা সেটা গ্রহণ করতে বাধ্য হবে, এরকমটা চেয়েছেন। তো তখনও এই যে আমি বললাম কিছু লোকের, যে মোতাহার হোসেন চৌধুরী একজন লেখক ছিলেন, ইত্তেফাকের মানিক মিয়া, এরকম আরও অন্তত ৫-৭ জন বা ১০ জন লোকের নাম বলা যাবে যারা রাজনৈতিক বিষয়ে মত প্রকাশ করতেন এবং জনগণের কল্যাণে, সর্বজনীন কল্যাণে চিন্তা করতেন এবং তাদের গুরুত্ব বৃহত্তর শিক্ষিত সমাজ অনুভব করেছে। আর পাইকারিভাবে বুদ্ধিজীবীদের নিন্দা তখন অনেকেই করেছেন। সেই যে সবাইকে নিন্দা করা, সেটা আমার মনে হয় ভুল ছিল। ৯০ পরবর্তী সময়ের বুদ্ধিজীবীদের ভূমিকা বা এই যে গত এই ১৭-১৮ বছরের কথা যদি আমি বলি, যে ২০০৮-এর পর থেকে বুদ্ধিজীবীদের ভূমিকা, স্বাধীন বাংলাদেশের বুদ্ধিজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা শেখ মুজিবুর রহমানের শাসনকালে ছিল এবং শেখ মুজিবুর রহমানের যে একটা মর্মান্তিক পরিণতি হলো, ওই সময়টাতে বুদ্ধিজীবীরা অনেক কথা লিখেছেন পত্রপত্রিকায় এবং সরকার এবং সরকারি দল ছাড়াও অন্যান্য দলের লোকেরা সেগুলো পড়েছেন। বিশ্ববিদ্যালয়ে, কলেজে একটু উচ্চ শ্রেণীতে যারা মানে লেখাপড়া করে, তারাও এই লেখকদের লেখা পড়তেন। যেমন মোতাহার হোসেন চৌধুরী, আবুল ফজল, আহমদ শরীফ সাহেব, এবং তাদের সমবয়সী অর্থনীতিবিদ নাম আগে উল্লেখ করেছে আবু মাহমুদ, তিনি ছাড়াও আরও ৩-৪ জন অর্থনীতিবিদ ছিলেন। আর এই দর্শন বিভাগ, নানান ক্ষেত্রে, বিজ্ঞান ফ্যাকাল্টিতে কিছু শিক্ষক খুব মর্যাদাবান ছিলেন, কাজী মোতাহার হোসেন, এদের কথা বলা যায়। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এবং ঢাকার বিভিন্ন পত্রপত্রিকার মানে সাংবাদিক, তারা অনেক জায়গায় মানে নিন্দা ইত্যাদি নিন্দার মুখোমুখি হয়েছেন। তো স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পরে পাকিস্তান আমলের যে অবস্থাটা ছিল সেটা ছিল না। এখানে বঙ্গবন্ধুর শাসনকাল যদি আমরা ঘটনাগুলো দেখব যে অসাধারণ জনপ্রিয় নেতা ছিলেন তিনি, এবং দেশের মানুষের মন যে ঠিকমতো বুঝতে পারতেন তা মনে হয়নি। আইন কানুন, বিধিবিধান, বক্তৃতা, তার মধ্যে অনেক কথাই বলেছেন। শেখ হাসিনার ধারণাগুলো অনেকেই মনে করেন যেহেতু সীমাহীন মানে একটা পারিবারিক মানে তার বাবা সেই সূত্রে তাকে বড় করে তুলে ধরেছেন, ঠিক রাজনৈতিকভাবে যেভাবে তুলে ধরা উচিত সেই ভাবের মধ্যে থাকেননি, এরকম আছে তর্ক বিতর্ক। এখন বুদ্ধিজীবীদের যেমন 1857 সালের সিপাহী বিদ্রোহ, আসলে এটা একটা গণ বিদ্রোহ, সিপাহী থেকে আরম্ভ করে জনসাধারণ পর্যন্ত এর সাথে যুক্ত হয়ে গেছে। এই ঢাকার নবাব, তারা ব্রিটিশ আমলে বেশ ক্ষমতার অধিকারী ছিলেন। যখন বিদ্রোহ ওই কলকাতা থেকে আরম্ভ হয়েছে, কলকাতার কাছে একটা ক্যান্টনমেন্ট, সেখান থেকে আরম্ভ হয়েছে, এটা কলকাতা শহরে আসছে। কলকাতা শহরে তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, আরও অনেকে তখন কর্মজীবনে, কেউ কর্মজীবনের শুরুতে, কেউ কর্মজীবনের মধ্য পর্যায়ে, কেউ অনেক বেশি বয়স হয়ে গেছে, তারা ছিলেন। তারা তো সিপাহী বিদ্রোহ সম্পর্কে ভালো মন্দ কোনো কথা বলতে চাননি। অল্প কিছু লোক ছিলেন, বুদ্ধিজীবী বলা যায়, যারা মানে যেমন কবিতা একটা ঈশ্বরচন্দ্র গুপ্তের, তাতে তিনি লিখেছেন যে হিন্দুদের কাজ আজকে ভীষণভাবে ব্রিটিশ সরকারকে সমর্থন দেওয়া। আগে যে মুসলমানদের অধীনে আমরা ছিলাম তার চাইতে ব্রিটিশ শাসন আমাদের জন্য ভালো, আমরা সব দিক দিয়ে উন্নতি করি। ভারতের প্রিয় পুত্র হিন্দু সমুদয় উচ্চ মুখে বলো সবে ব্রিটিশের জয়,
তখন বিদ্রোহ ব্যাপকভাবে চলছে, তখন তিনি একটা কবিতা এরকম লিখেছেন, আরও কবিতায় তিনি এই মনোভাব প্রকাশ করেছেন যে ব্রিটিশের যদি থাকে আমরা সমর্থন দিই তাহলে ভবিষ্যৎ আমাদের ভালো হবে, আর ব্রিটিশরা চলে গেলে তো ওই আগের মুসলমানরা দখল করবে। মুসলমান বলতে বোঝা যাচ্ছে যে যারা বহিরাগত মুসলমান নানাভাবে। তার মানে স্যার এটা দাঁড়াচ্ছে যে বুদ্ধিজীবীরা সবসময় একটা সুবিধাজনক অবস্থান নিয়েছেন ঐতিহাসিকভাবেই। নিয়েছে এবং কিছু বুদ্ধিজীবী, জ্ঞান সাধক, দার্শনিক, বিজ্ঞানী পৃথিবীর সব দেশেই তা অল্প কিছু লোক কিন্তু বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। এটা করা উচিত, ওটা করা উচিত, এবং এই করা একেবারে উচিত না। এই ঔচিত্য বোধটা দার্শনিক, বৈজ্ঞানিক যারা চিন্তাবিদ ইউরোপের রাষ্ট্রগুলিতে দেখে, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, পর্তুগাল, স্পেন, এই রাষ্ট্রগুলোতে। এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আপনি কি দেখলেন এই বুদ্ধিজীবীদের ভূমিকাটা? এই যে ছাত্রদের মানে আন্দোলন এবং কোটা বিরোধী আন্দোলন, পরে জুলাই বিপ্লব, বৈষম্য বিরোধী আন্দোলনেও নিয়েছে। এর মধ্যে কিছু বিষয় আছে যেগুলো সরকারের পক্ষ থেকে প্রকাশ করা উচিত, নাহলে আমরা ঠিক জানবো না। সরকার উৎখাতের আন্দোলন তো বিএনপি অনেকবার করেছে, এবং এই ছাত্রদের যে শেষ আন্দোলন এর আগে 3 মাস 4 মাস আগেও করেছে, কিন্তু ওই পারেনি, এবং জনসমাবেশ বড় করে দেখাবার চেষ্টা করেছে। ফলে আওয়ামী লীগ সরকার থেকেও আওয়ামী লীগের সমর্থক যা অনেক বেশি, এইটাই দেখা গেছে। বিএনপির সমর্থক আছেন কিন্তু তুলনামূলকভাবে কম, বড় দেখা যায়নি। কিন্তু এইবার যে কোটা বিরোধী আন্দোলন, এই আন্দোলনে গোড়াতেই দেখা গেছে যে ছাত্রদের শক্তি তো অনেক বড়, তারা যে সমাবেশ করে, মিছিল করে, এটা খুব দীর্ঘ, এবং আসলেই আগের তুলনায় এই ছাত্রদের পার্টিসিপেশন। এই ছাত্রদের ক্ষোভের সঙ্গে জনতার ক্ষোভ কিভাবে মিলে গেল এবং যুক্ত হলো, সেটা স্যার শুনবো একটু বিরতি থেকে ফিরে এসে। ফিরে এলাম এখন প্রকাশে। স্যার বিরতিতে যাওয়ার আগে বলছিলাম যে এই যে ছাত্রদের যে ক্ষোভ, সেই ক্ষোভের সঙ্গে আম জনতার যে ক্ষোভের মিলন, সেটা আপনি কিভাবে দেখছেন এবং সেটা ঘটলো কিভাবে, সেই মিথস্ক্রিয়াটাই? এই যে ঘটনা প্রবাহ, ছাত্রদের আন্দোলন এবং তার সঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলন, এটা যুক্ত হয়ে মানে 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে সরকারকে খুব দুর্গত অবস্থায় ফেলে দিয়েছে। আমি জানতে চাইছিলাম যে ক্ষোভটা মিলে গেল কিভাবে, সাধারণভাবে চলে গেলেন, ক্ষোভটা মিটে গেল জনগণের মধ্যে। হ্যাঁ, জনগণের মধ্যে অনেক মানে ক্ষোভ ছিল, বঞ্চনা ছিল, এবং ছাত্রলীগের ছেলেরা যেভাবে মানুষের সঙ্গে আচরণ করেছে, আওয়ামী যুবলীগের কেউ কেউ যেরকম আচরণ করেছে, তাতে ওই মোটামুটি জনসাধারণের মধ্যে একটা বিরূপ ধারণা জেগেছিল যে রাষ্ট্রীয় কাজ করুক, কিন্তু আমাদেরকে তো বাঁচতে দিতে হবে। এই বাঁচতে দেওয়ার সুযোগ সরকার কমিয়ে ফেলছে, এরকম ধারণা, অভিযোগ যে কোনো সরকারের বিরুদ্ধে থাকে, কখনো কখনো এটা অনেক বেশি হয়ে যায়। তো বাংলাদেশের ক্ষেত্রে জনসাধারণের মধ্যে সেরকম বিক্ষোভ ছিল। কিন্তু এইটাও লক্ষ্য করার বিষয়, যখন শেখ হাসিনা পদত্যাগ করে চলে গেলেন আগরতলার দিকে, সেখান থেকে দিল্লিতে যাওয়ার চেষ্টা করলেন, তখন ওই রেজিগনেশন দেওয়ার পরেই কিন্তু রাস্তায় নেমে আসছে মানুষ, ঢাকা শহরে, চট্টগ্রামে। হ্যাঁ, বলছিল যে স্বাধীনতা পেলাম, দ্বিতীয় স্বাধীনতা, আরো বিজয়। তো এই যে মানে ঘটনা ঘটে যাওয়ার পরে কিন্তু সব লোক আসছে, আগে এত লোক ছিল না। এগুলো থেকে বোঝা যায় যে জন অসন্তোষ না থাকলে এরকম একটা বড় ঘটনা, স্ট্যাচু ভেঙে ফেলা, এটাতে লোক যেত না। ছাত্রদের মধ্যে আপনি এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যে ছাত্ররা যুক্ত ছিলেন, তারা এখন রাষ্ট্র বা পরিচালনার সঙ্গে যুক্ত, সরকার পরিচালনার সঙ্গে যুক্ত হয়েছেন কখনো কখনো তাদের মাধ্যমে, হ্যাঁ, এই রাষ্ট্র, এই পুনর্নির্মাণ গঠনের যে তাদের যে ম্যান্ডেট বা যে প্রতিশ্রুতি, যে আশাবাদ, সেইটাকে আপনি কীভাবে দেখছেন? এখানে অনেক ব্যাপারই সাংবাদিকরা একটা দিক খুব বাড়িয়ে বলছেন, আর রাজনৈতিক মহল থেকে খুব স্পষ্ট কথা আওয়ামী লীগ বা বিএনপি বা জাতীয় পার্টি তাদের থেকে পাওয়া যায়নি। জাতীয় পার্টি একটা স্টেটমেন্ট দিয়ে বলছে যে ছাত্রদের এই আন্দোলনে আমাদের মানে সমগ্র সাপোর্ট আছে। আমাদের এই পর্যন্ত ওরা ঠিক আন্দোলনে ছাত্রদের সঙ্গে যুক্ত হয়নি।
বিএনপির লোকেরা হয়েছে, কিন্তু তারাও যে একেবারে সামনে আসছে মানে ইয়ে পর্যন্ত, এই শেখ হাসিনার পদত্যাগের আগ পর্যন্ত এইটাও দেখা যায়নি। তারা একটা বিবৃতি দিয়ে সাপোর্ট দিচ্ছে যে আমরা ছাত্রদের এই আন্দোলন সমর্থন করি, এটাকে যৌক্তিক পরিণতিতে নিয়ে যাওয়া সরকারের দায়িত্ব, এভাবে বিবৃতি দিয়েছে। সরকারের এই যে এখন যে ছাত্ররা তো সঙ্গে আছে, এই যে আমরা যদি অন্তর্বর্তী সরকার বলি, হ্যাঁ সে সঙ্গে আছে, এবং তারা আছে যে এই সরকারকে সহায়তা করার জন্য। এই ছাত্ররা বলছে যে রাষ্ট্রকে মেরামত করবে, সংস্কার করবে, এবং এই তারুণ্যকে সঙ্গে নিয়ে আমরা কতদূর যেতে পারবো, বা এই তারুণ্য কতদূর যাবে। একটা কথা হলো, এই দেশে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে স্বাধীনতা আন্দোলন, তাতে ছাত্রদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কলকাতায়, দিল্লিতে, মাদ্রাজে, বোম্বেতে এবং অন্যান্য প্রদেশেও ছাত্রদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। রাজনীতিবিদেরা, বিশেষ করে প্রবীণ রাজনীতিবিদেরা মানে অনেক কিছু করতে এগোতেন না, কিন্তু ছাত্ররা তাগিদ দিয়ে বক্তব্য অগ্রসর করে আন্দোলন করেছে। আর পাকিস্তান প্রতিষ্ঠার পরেও রাষ্ট্রভাষা আন্দোলন থেকে 1971-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত বড় বড় গণ অভ্যুত্থান আন্দোলন হয়েছে। সময়টাই ছিল জনগণ জাগ্রত এবং ওই অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলে, কোনো অন্যায় বন্ধ করার জন্য চেষ্টা করে। আর সদর্থক লক্ষ্য তাদের ছিল যে আমাদের দেশটাকে আমাদের ভালোভাবে গড়ে তুলতে হবে, আমাদের দেশে জাতীয় ঐক্য এবং জাতীয় উন্নতির কর্মসূচি নিয়ে প্রত্যেক রাজনৈতিক দলের কাজ করা উচিত, এরকম ধারণাটা ছিল। কিন্তু স্বাধীন বাংলাদেশে ছাত্রদেরকে এই উদ্দেশ্যে কোনো রাজনৈতিক দল কাজে লাগায়নি। বলা যায় নানা অপকর্ম সফল করার জন্য ছাত্রদেরকে ব্যবহার করেছে। বঙ্গবন্ধুর মৃত্যুর পরে যারা আসছে, ছাত্র সংগঠন তৈরি করেছে, নানাভাবে ছাত্রদের ব্যবহার করেছে। কিন্তু তলিয়ে দেখতে গেলে দেখা যাবে এর সবগুলো আন্দোলন এবং ছাত্রদের অংশগ্রহণ ঠিক জাতি, রাষ্ট্রের, জনগণের কল্যাণে নয়, কিছু লোকের কল্যাণে। এইভাবে ছাত্রদের মধ্যে তীব্র আবেগ থাকে অন্যায়ের মানে অবসান এবং ন্যায়ের প্রতিষ্ঠা। এটা অনেকটা মানে ছাত্রদেরকে আমরা মানে রাষ্ট্র গঠনের আমরা জ্বালানি হিসেবে ধরতে পারি, এবং সেই ক্ষেত্রে এখন কি করণীয় এটা শুনবো স্যার একটা বিরতি থেকে ফিরে এসে। দর্শক, এখন প্রকাশ্যে বিরতিতে যাচ্ছি, ফিরে এসে কথা হবে। সঙ্গে আছেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। ফিরে এলাম এখন প্রকাশ্যে। স্যার, যাওয়ার সময় বলছিলাম, বিরতিতে যাওয়ার সময়, যে এই যে জ্বালানি, এই জ্বালানিকে আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারবো কিনা রাষ্ট্র পরিচালনায়, এবং এই যে আমরা মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যে বলা হচ্ছে পরিবারতন্ত্র, তারপর হচ্ছে রাজনৈতিক দলগুলোতে গণতন্ত্র নেই, সেই জায়গা থেকে বেরিয়ে, এবং ওই যে আমরা কর্তৃত্ববাদী সরকারের কথা বলছি, স্বৈরাচারী শাসন ব্যবস্থার কথা বলছি, সেখান থেকে এখন আমরা সামনে এগোতে পারবো নাকি আবার পুরনো বৃত্তে ফিরে যাব? আমাদের সামনে চলার চিন্তা, সাহস এবং কাজ অবশ্যই থাকতে হবে। আমি রাজনৈতিক দলগুলোর এবং রাজনৈতিক নেতৃত্ব প্রসঙ্গে বলছি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই তিনটা দলই তো দীর্ঘ সময় এদেশে মানে ক্ষমতায় ছিল, তাদের থেকেও আশা করা যায়। কিন্তু অগ্রসর রাজনৈতিক চিন্তা এবং কিভাবে রাষ্ট্রটাকে গ্রহণ করতে হবে সেই চিন্তা যথেষ্ট পরিমাণে ছিল না তাদের মধ্যে। কোনো মানে নেতার মধ্যে, কর্মীদের মধ্যে থাকলেও খুব স্বল্প পরিমাণে। এই কারণেই আমাদের বিপুল অগ্রগতির, উন্নতির সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনার অল্পই বাস্তবায়িত হয়েছে, বেশিরভাগই সময় চলে যাওয়ার পরে নষ্ট হয়ে গেছে। এখন এ থেকে বেরিয়ে আসার উপায় কি, সেটাই সবচেয়ে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ। বেরিয়ে আসার অল্প সময়ে বেরিয়ে আসা যাবে না। বেরিয়ে আসতে গেলে 1 দশক 2 দশক সময় লাগবে বেরিয়ে আসা এবং একটা উন্নত ব্যবস্থা তৈরি করা, এর জন্য সেরকম সময় লাগবে। আর বর্তমানে যারা ক্ষমতায় আসছেন এরা তো প্রধানত সিভিল সোসাইটি অর্গানাইজেশনের লোক, এনজিও, সিভিল সোসাইটি অর্গানাইজেশন, এদেরকে খুব গুরুত্ব দিয়ে রাজনীতিবিদেরা দেখেননি। আচ্ছা, সেই যে গুরুত্ব দিয়ে দেখেননি এটা ঠিক না, গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত ছিল। এই যে গুরুত্ব দিয়ে দেখেনি, তারই পরিণতিতে আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছেন এরা প্রধান উপদেষ্টা থেকে সকলেই তো
সিভিল সোসাইটি অর্গানাইজেশনের লোক। তো এরা আসছেন, এদের একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে, এদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বৈদেশিক বৃহৎ শক্তিগুলো ইউরোপের, তাদের সঙ্গে নানা রকম সংযোগ আছে। তো বেশি খবর তো এই সম্পর্কে জানা যায় না, যা জানা যায় তাকে ভিত্তি করে কিছু কল্পনা করে ভাবা যায়। কিন্তু এগুলো লেখালেখির মাধ্যমে অনেকে স্পষ্ট করতে পারেন, এবং কোনো কোনো পত্রিকা যদি আগ্রহী হয় আমাদের রাষ্ট্র, জাতি, জনজীবনকে উন্নত করার দিকে, তাহলে সেটা সম্ভব হবে। কিন্তু এখন পর্যন্ত তো কোনো মিডিয়াই পাওয়া যাচ্ছে না সেই লক্ষ্যে। না, সেক্ষেত্রে আপনি বলছেন যে এই যে আমরা বলছি যে পরিবর্তন করব, বৈষম্য দূর করব, রাজনৈতিক দলগুলোতে সংস্কার আসবে, সমাজ রাষ্ট্রের যে সংস্কার, সেটা এক রাত্রিতে সম্ভব না, এটা কয়েকটি দশক অপেক্ষা করতে হবে। আরম্ভ করা যায় অল্প সময়ের মধ্যে, হ্যাঁ, কিন্তু এটা অগ্রগতির দিকে নিতে হলে দীর্ঘ সময় নিতে হয়। এবং এই প্রক্রিয়াটি চলমান রাখতে কি করতে হবে? চলমান রাখতে হবে। রাজনৈতিক দল দরকার। গণতান্ত্রিক যে কোনো রাষ্ট্রে, আধুনিক যে কোনো রাষ্ট্রে ওই রাজনৈতিক দল আছে। এই যে ইরান ইসলামিক রিপাবলিক, এটা শুধু কনস্টিটিউশনের কথা না, ব্যবহারিক জীবনে প্রকৃত কাজের মধ্যেও তারা একরকম এই ইসলাম অবলম্বন করে চলছে, ইসলামী রাষ্ট্র। অবশ্য তারা শিয়া, সুন্নি না, কিন্তু তারপরেও রাষ্ট্রটা যে পরিচালনা করছে, তাদের পলিটিক্যাল পার্টি আছে, নির্বাচন হয়, তার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। আমার ধারণা আধুনিক কালে এই পলিটিক্যাল পার্টি ছাড়া গণতন্ত্র বলি, সমাজতন্ত্র বলি অথবা অন্য কিছু, এটা সম্ভব না। রাজতন্ত্রের যুগে অন্যরকম ছিল, কিন্তু আধুনিক যুগ তো রাজতন্ত্র থেকে বেরিয়ে আসছে। এই পরিবারতন্ত্র বাংলাদেশে যেটা দেখা যাচ্ছে, এটাও সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী। জনগণের মধ্যে গণতন্ত্র সম্পর্কে সেরকম ধারণা নেই। যারা আমাদের দেশের শিক্ষিত সমাজ বৃহত্তর অর্থে, সেই শিক্ষিত সমাজের মধ্যেও সেরকম ধারণা নেই। আর এখন বিশিষ্ট নাগরিক বলা হয়, আগে বলা হতো বুদ্ধিজীবী। এই বিশিষ্ট নাগরিক অথবা বুদ্ধিজীবী যারা, তারাও তো কেবল বাংলাদেশকে কেন্দ্র করে চিন্তা করে না, তাদের চিন্তার মধ্যেও নানা কিছু আছে। এবং আমি বলবো তাদের চিন্তার দ্বারা আমাদের জাতীয় রাজনীতি এবং জাতীয় স্বার্থ কোনো বিশেষভাবে বিবেচিত হচ্ছে না, এবং প্রকৃতপক্ষে যা হওয়া উচিত তা হচ্ছে না, সীমাবদ্ধতা আছে। এখন যে প্রফেসর ইউনূস সাহেব, ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা হয়ে যে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন, এর মধ্যে এই অধ্যাপক ডক্টর ইউনূস, তার যোগ্যতা সম্পর্কে আমাদের কোনো সন্দেহ নেই। তিনি রাষ্ট্র, সমাজ, সংস্কৃতি, অর্থনীতি এই সব বিষয়েই গভীর জ্ঞান রাখেন, আমরা সেটা লক্ষ্য করি। অন্য উপদেষ্টা যারা আছেন তারাও আমি বলবো যে বেশ ভালো, কোনো খারাপ কাজ করে এখানে আসেন। এবং যেটা বলছেন যে একটা গণতান্ত্রিক চর্চার মধ্যে এবং রাজনৈতিক অনুশীলনের মধ্য দিয়ে সামনে এগিয়ে যেতে হবে রাষ্ট্রকে। তার আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে এখন প্রকাশের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এখন প্রকাশ। শুভরাত্রি।